ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন লাইভ। আমি একটু লিঙ্কটা দিয়ে দিচ্ছি তোমাকে। ওকে, তো নুরুল, কি অবস্থা? ভালো। তোমার কি অবস্থা? এই তো, আলহামদুলিল্লাহ ভালো। সো আজকের পডকাস্টের আমাদের যেই মেইন ফোকাসড বিষয়টা, যে জব এন্ড স্টাডি, লাইক আমি অ্যান্ড আদার্স যে স্টুডেন্ট গুলা রানিং আছে, তারা কি আসলে দুইটাই ব্যালেন্স করে চলতে পারতেছে কিনা, এন্ড হচ্ছে আমরা আজকের এই পডকাস্টটা আয়োজনের মেইন একটা ফোকাসড বিষয় হচ্ছে যে তোমার থেকে টিপস নেওয়া, লাইক তুমি কিভাবে আসলে ওই জিনিসটা করতেছো, জব এন্ড স্টাডি একসাথে ব্যালেন্স করতেছো, এন্ড ওই আলটিমেট হ্যাকটা যেইটা করলে দেখা যাবে যে আমাদের মতো স্টুডেন্ট যারা আছে তারা আসলে আহ, ভালো একটা আউটপুট পাবে, এন্ড ইন ফিউচার ওইটার ভালো একটা ইমপ্লিমেন্টেশন করতে পারবে। সো ফার্স্টলি যে ব্যাপারটা ওইটা হচ্ছে, তুমি যদি কিছু বলো যে কিভাবে তুমি শুরু করলা, এন্ড তোমার এই ইঞ্জিনিয়ারিং এর যাত্রাটা কেমন ছিল। আমার যাত্রা শুরু হয় অনেক আগে, প্রায় এইচএসসির সেকেন্ড ইয়ারে যখন আমি ছিলাম তখনই আহ, আমি চাচ্ছিলাম কিছু একটা করতে। তো প্রযুক্তিগত দিক থেকে আমার আকর্ষণ সবচেয়ে বেশি ছিল। তো প্রযুক্তিগত প্রায় অনেক কিছু চেষ্টা করার পর সর্বশেষ প্রোগ্রামিংটাই বেছে নেওয়া হয়। এরপর আমি শুধু শিখতে শুরু করি, আমি শিখতে থাকি। কিভাবে শিখছি বা কি সেটা স্বাভাবিক, মানুষ যে যার মতো শিখে। আমি এ সম্পর্কে ব্লগও লিখছি কিভাবে শিখছি। আহ, এরপরই আমি শিখতে গিয়ে হঠাৎ হয়তো ভাগ্যবানও ছিলাম, আর আমার কাজের প্রয়োজন ছিল বা চাকরির প্রয়োজন ছিল। তারপর আমি এইচএসসি সেকেন্ড ইয়ারেই মাঝখানের দিকেই আমি জব পাই। তো জব পাই প্রথমেই একেবারে বড় পর্যায়ে না, প্রথমে হচ্ছে কিউএ ইঞ্জিনিয়ার হিসেবেই একটা ইউএস বেসড কোম্পানিতেই জব পাই প্রথমে, বাংলাদেশ একটা এজেন্সির মাধ্যমে। পরে সরাসরি জয়েন করি। তো এই হচ্ছে আমি কিভাবে চাকরি শুরু করলাম। আহ, তুমি মিউট, আকাশ। আচ্ছা, সো এখন তুমি কোথায় আছো বা এখন তুমি কি কাজ করতেছো, এটা যদি অডিয়েন্সের বলো তাহলে আরো বেশি ক্লিয়ার হওয়া যাবে। হ্যাঁ, অবশ্যই। তো আমি শুরু করছি যে কোম্পানিতে, আমি এখনো সেই কোম্পানিতে আছি। শুরু করছিলাম আমি কিউএ ইঞ্জিনিয়ার হিসেবে। এরপর ধাপে ধাপে আমি বলবো আমার গোল সবসময় ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া। এরপর কিউএ ইঞ্জিনিয়ার থেকে কাস্টমার সার্ভিস ইঞ্জিনিয়ার,
এরপর ভার্সিটিতে যখন ভর্তি হই 2021 সালে বা 22 সালে, তখন হচ্ছে তখন ধরো আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে প্রমোশন পাই। তো তখনই আমার কাছে মনে হয়েছে না আমার যে ইচ্ছা বা লক্ষ্য সেটা পূরণ হয়। তো তারপর আবার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে অনেকদিন কাজ করার পর আমার প্রমোশন হয়ে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার থাকাকালেই ম্যানেজমেন্ট বা লিডিং করতাম অনেক, যে অন্য টিম মেম্বারদের সাহায্য করতাম বা সবসময় একটু বেশি আর কি যা দায়িত্ব তার থেকে বেশি পালন করার চেষ্টা করতাম। এরপরে আমাকে স্টাফ ইঞ্জিনিয়ার হিসেবে গত বছর প্রমোশন দেওয়া হয়। তো আমি এখনো সেই কোম্পানিতে স্টাফ ইঞ্জিনিয়ার হিসেবে আছি। 2019-এ শুরু করছি, এখন 2025, প্রায় 6 বছরের কাছাকাছি কাজ করতেছি। আচ্ছা, ওইটা তো আমরা বুঝতে পারছি। And হচ্ছে তোমার যে একটা ইন্সপিরেশন কাজ করে যে লাইক অ্যাজ এ স্টুডেন্ট এন্ড হচ্ছে এই যে স্টাফ ইঞ্জিনিয়ারিং এর যে ব্যাপারটা, এইটা আসলে কিভাবে তুমি ওই ইন্সপিরেশনটা পাও? লাইক এই অনুপ্রেরণাটা মানে কে যোগায়, বা এটার ব্যাকগ্রাউন্ডে কি কেউ আছে কিনা? না, কেউ নাই। আছে মূলত দায়িত্ব। আমার দায়িত্ব পালন করাই আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। যেহেতু আমি ভার্সিটিতে শুরু করার আগে থেকেই কাজ করি, তো ভার্সিটি শুরু করব কি করব না সেটা নিয়ে একটা কি বলবো কনফিউশন ছিল। কিন্তু পরে ভাবলাম আমি যদি ভার্সিটি শুরু না করি, ভার্সিটির আগে আমি মানুষের সাথে কখনো কথা বলি নাই, একেবারেই ইন্ট্রোভার্ট ছিলাম। তো আমি চাচ্ছিলাম যে মানুষের সাথে মিশতে, যেটা আগে কখনো করিনি। তো আমি যদি ভার্সিটি ভর্তি না হইতাম তাহলে রিমোট জব করি বাসায় বসে, পুরাই আমার জীবনে রোবোটিক হয়ে যেত। এই জন্য ভাবলাম ভার্সিটিতে ভর্তি হই। আর তাছাড়া বাংলাদেশে এখনো ডিগ্রি ছাড়া তেমন গুরুত্ব দেওয়া হয় না মানুষকে, সেই জন্য। আর তাছাড়া মানুষকে চিনতে, আরো তোমার মতো মানুষকে পেতে, এই জন্য ভার্সিটিতে ভর্তি হই। আর এরপর ভর্তি হয়েছে, এটা তো কমপ্লিট করতে হবে, আর পাশাপাশি কাজ করতেই আছি। তো ভর্তি হওয়ার আগে আমি সিদ্ধান্ত নিই যে আমি কোনটাতে প্রায়োরিটি দিব, যেহেতু নিশ্চয়ই দুইটাতে একসাথে প্রায়োরিটি কখনোই দেওয়া যাবে না, যেহেতু দুইটাই ফুল টাইম জব, ফুল টাইম স্টাডি। তো আমি অনেক গবেষণার পর সিদ্ধান্ত নেই যে আমি জবকে প্রায়োরিটি দিব, পড়াশোনা পাশাপাশি করব যতটুকু পারি। তো এই হচ্ছে আমার ইন্সপিরেশন। আচ্ছা, বুঝতে পারছি। তো আসলে আমরা যেটা জানি যে আসলে প্রাইভেটে আমরা যারা পড়াশোনা করি তাদের তো মনে করো অনেক বেশি প্যারা খাইতে হয়। লাইক আমি যদি বলি অ্যাসাইনমেন্ট, দেন হচ্ছে প্রেজেন্টেশন এন্ড সিটি কুইজ কেস, এইসব নিয়ে অনেক প্যারাটা খাইতে হয় মেইনলি। সো তুমি ওই ইউনিভার্সিটির যে অ্যাসাইনমেন্ট এন্ড হচ্ছে জবের যে একটা রেসপন্সিবিলিটি, ওইটা আসলে কিভাবে ম্যানেজ করো দুইটাই? আচ্ছা, সত্যি বলতে আমার ভার্সিটির যে সহপাঠী তারা যে এরকমটা বলে, অ্যাসাইনমেন্ট, সিটি কুইজ, এগুলো অনেক প্রেশার, এটা খুবই আর্টিফিশিয়াল প্রেশার। আসলে কোনো প্রেশার নাই, সবাই এটা জানে। যে বলে সে নিজেও জানে, কারণ সে তার দিনের অনেক সময় অপচয় করতেছে। তারপর যে অ্যাসাইনমেন্টটা করতে 1 ঘন্টাও সময় লাগবে না, আধা ঘন্টাও লাগবে না, সেইটা তার করতে ভালো লাগে না, এই জন্য সে সেটাকে মানে তুলে ধরে অনেক বেশি প্রেশার। আসলে কিন্তু সে আরো 4-5 ঘন্টা অন্য কোথাও অপচয় করতেছে। তো আমি যেটা বলবো বা আমি যেটা মনে করি যে ভার্সিটির প্রেশার আসলে খুবই কম। যদি যদি না তোমার ওই ভার্সিটির কাজটা অপছন্দনীয় হয়। আর যেহেতু আমি 5 বছর ধরে কাজ করি, ধরো অ্যাসাইনমেন্ট করা বা স্লাইড তৈরি করা, এগুলো আমি খুব দ্রুত করে ফেলতে পারি। আর প্রোগ্রামিং রিলেটেড যেগুলো আছে সেগুলো দ্রুত করে ফেলতে পারি। তো সেই ক্ষেত্রে আমার কাছে ভার্সিটির প্রেশার আসলে সেরকম কোনো প্রেশারই মনে হয় না। শুধুমাত্র একটাই সমস্যা, সেটা হচ্ছে তোমার সারাদিন ক্লাস করতে হবে। তো আমি তো কাজ হ্যাঁ, করি কোম্পানিতে, তো ওইখানে তোমার দিন মানে ওইখানে ওদের টাইম জোনের সাথে মিল রাখার জন্য আমার মাঝে মাঝে অনেক রাত পর্যন্ত কাজ করতে হয়। তো তখন ধরো 3টা-4টা বেজে গেল, আবার সকাল 8টায় ক্লাস। তো সকাল 8টায় ক্লাস ধরা, ক্লাসে যে সজাগ থাকা, এগুলা খুব কঠিন বিষয়। তো এই তা আমি না, এই কিভাবে জায়গায় আমি পার্সোনালি আমি তোমাকে কয়েকদিন ক্লাসে ঘুমাইতে দেখছি।
কয়েকদিন না, আমি বেশিরভাগ সময় হয় আমার কাছে দুইটা অপশন, কিছু করার নাই। আমি হয় ক্লাসে আমার হয় ঘুমাতে হবে, না হয় আমার ক্লাসে কাজ করতে হবে। তাছাড়া আমার পক্ষে জব পড়ালেখা দুইটা একসাথে করা কোনো সময় মানে কোনোভাবেই সম্ভব না, ভালোভাবে করা সম্ভব না জব। তো যেহেতু আমি জবে ফাঁকি না দিয়ে, আমি যেহেতু জবকে প্রায়োরিটি হিসেবে সেট করে নিয়েছি, আমি পড়ালেখায় ফাঁকি দিছি বা ক্লাসে আচ্ছা, ঘুমাইছি বা ক্লাসে কাজ করছি। বুঝতে পেরেছি। সো এই জায়গায় কি তোমার কখনো মনে হয়েছে যে আমি আসলে এই ব্যাপারটা বার্ন আউট হয়ে যেতে পারি, বা এই মানে দুইটা একসাথে ম্যানেজ করতে পারবো না, এই ধরনের কোনো চিন্তা ভাবনা কি কখনো আসছে? বা সব এরকম চিন্তা ভাবনা যদি আসে তাহলে ওইগুলা ম্যানেজ কিভাবে করছো মেইনলি? সর্বপ্রথম হচ্ছে আমি যখন শুরু করব তখন আমি নিশ্চিত ছিলাম না আসলে কি আমি করতে পারবো কিনা। যখন ভার্সিটিতে ভর্তি হব বা ভর্তি হওয়ার পর আমি কি করব সেটা নিয়ে অনেকের সাথে কথা বলছি, যারা পড়ালেখা করছে অলরেডি আমার সাথে, যারা কাজ করে তাদের সাথে, যে আসলে পড়ালেখার চাপ কেমন। তো সবকিছু চিন্তা ভাবনা করেও আমি অতটা মানে নিশ্চিত হতে পারি না আসলে কি করব। তো সেই ক্ষেত্রে আমি ধরে নিলাম যে আমি ফার্স্ট সেমিস্টার এটাকে আমি একটা প্লেগ্রাউন্ড হিসেবে নিব। তো ফার্স্ট সেমিস্টার যেমন যায় কাজ সহ ফার্স্ট সেমিস্টার করার সময়, তারপরে আমি সিদ্ধান্ত নিব আসলে আমি কি জব ফুল টাইমই করব না পার্ট টাইম যাব। আর জব যেহেতু আমার রিমোট জব হতে হবে, তাছাড়া একেবারে অসম্ভব। তো ফার্স্ট সেমিস্টার করার পর আমি দেখলাম না, আমি করতে পারবো। অনেক কঠিন ছিল ফার্স্ট সেমিস্টার, কিন্তু ভাবলাম করতে পারবো। তো তারপর চালিয়ে গেলাম। প্রথম অনেক কঠিন ছিল, তারপর আস্তে আস্তে মানিয়ে নিতে পারছি। কিন্তু এমন না যে বিষয়টা সহজ হয়ে গেছে, বিষয়টা ঠিকই কঠিন, এখনো কঠিন। কিন্তু আর বার্ন আউট আমি অনেক অনেক হই, যেহেতু অনেক আগে থেকে কাজ করি। ভার্সিটি ভর্তি হওয়ার আগে থেকে আমি অনেক বেশি কাজ করতাম, তো বার্ন আউট এরকম অনেকবারই হয়েছি। তো আমি সাধারণত যেটা করি, আমি প্রেশার নেই না। যখন আমার মনে হয় যে দুইটা করতে যে আমি একেবারে খারাপ অবস্থা, তখন আমি কিছুদিন তেমন প্রেশার নেই না, যত যাই আসুক আমি আমার মতো ধীর গতিতে আগাতে থাকি। তারপর নিজ থেকে এসে সেটা ঠিক হয়ে যায়। 1 মাস 2 মাস সময় লাগে, এক একজনের ক্ষেত্রে এক একজন। তবে আমি এটা করি যে তেমন প্রেশার নেই না। আচ্ছা, সো এখন স্টুডেন্টদের যেই টিপসটা সব থেকে বেশি প্রয়োজন ওইটা হচ্ছে যে টাইম ম্যানেজমেন্টের যে টিপসটা বা হ্যাক যেটাই বলি আমি। সো চাকরি অ্যান্ড পড়াশোনার ক্ষেত্রে যে এই লাইক যদি আমরা বলি ট্রিপল টাইপ ম্যানেজমেন্ট, এই জিনিসগুলোকে আসলে কিভাবে ম্যানেজ করবে, এইটার জন্য তোমার কি টিপস আছে? আচ্ছা, টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে সবচেয়ে ভালো টিপস হচ্ছে অনেক কিছু না করা। আমার ক্ষেত্রে আমি কিছু করি না, একেবারে কিচ্ছু করি না, কিচ্ছু না। খাওয়া দাওয়া এটা কিছুটা করি, মানে বেঁচে থাকার জন্য যা করা লাগবে তা। এরপর আমি পিক করি যে এরপর আমার কাছে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো খাওয়া দাওয়ার পর মানে একেবারে বেসিক নিড, তোমার ইবাদত বন্দেগী, এগুলোর পর তোমার হচ্ছে আমার চাকরি, এটা আমার প্রায়োরিটি। এরপর হচ্ছে আমার ভার্সিটির যতটুকু দায়িত্ব পালন করাই লাগবে ততটুকু। এর বাহিরে আমি কিছুই করি না। তোমার মুভি দেখা বলো, গেম খেলা বলো, বাহিরে যে আড্ডা দেওয়া বলো, একেবারে কিছুই না। শুধুমাত্র ছুটির দিন যদি কিছু করি, সেটা ছুটির দিন, কোনো ইভেন্ট বা কিছু কারোর সাথে কথা বলতে হলে, দেখা করতে হলে ছুটির দিন। এটাই হচ্ছে মানে আমি বলবো হ্যাক না, মানে সহজ একেবারে। অন্য কিছু করা যাবে না। তুমি যদি এটাই মানে হ্যাক না, বাট বাস্তবতা আর কি। হ্যাঁ, বাস্তবতা এইটা, কোনো হ্যাক নাই। তোমার দিনে 24 ঘন্টাতে তুমি হ্যাক দিয়ে বাড়াতে পারবা না, যত যাই করো। তো কিছু করা যাবে না, অতিরিক্ত অপচয় করা যাবে না, এটাই হ্যাক। আচ্ছা, মেইনলি আরেকটা ব্যাপার যেটা ওইটা হচ্ছে তুমি কি মনে করো যে আসলে স্টুডেন্ট লাইফে স্টাডির পাশাপাশি জব করা কি আসলে ফিউচারের জন্য কি সুবিধাজনক কি না? এটা নির্ভর করে কার ক্যারিয়ার কেমন, কার ক্যারিয়ার গোল কেমন। এখন তোমার ক্যারিয়ার, তুমি যদি কম্পিউটার সায়েন্সে পড়ো, তোমার ক্যারিয়ার গোল যদি থাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া, তখন তোমার অবশ্যই, তোমার যদি সম্ভব হয়, তুমি একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি রিলেটেড জব পেতে পারো, পার্ট টাইম বলো যাই বলো, এটা সবচেয়ে বেস্ট হয়, ভালো হয়। কিন্তু তুমি যদি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ো, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাও, কিন্তু তুমি যদি টিউশনই করে সময় নষ্ট করো, এইটা লাভবান হবে না। তার থেকে ভালো টিউশন না করা,
যদি একেবারেই সম্ভব না হয়। তো এইটা হচ্ছে আসলে তোমার কি জব করা উচিত কি উচিত না। আরেকটা ব্যাপার হচ্ছে, লাইক তুমি তো অনেকদিন ধরেই জব করতেছো, সো ওইখান থেকে তুমি কি কি টাইপের এক্সপিরিয়েন্স গুলো পাইছো যেগুলো হচ্ছে আমাদের ইউনিভার্সিটি লাইফে আমাদেরকে শেখানো হয় না? আচ্ছা, সর্বপ্রথম হচ্ছে তোমার ইউনিভার্সিটি লাইফে রিয়াল ওয়ার্ল্ড কাজকর্ম এগুলা খুব কমই আসলে দেখানো হয়। ওখানে তোমার সব থেকে বেশি হচ্ছে থিওরি, মানে এমন সব কিন্তু কিছু যে কাজের না এরকম না, সবগুলাই কাজের। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে এক্সিকিউট করা, যেটা ইউনিভার্সিটিতে খুব কম। ওইখানে তোমার শুধু শেখানোই হয়, পরীক্ষা নেওয়া হয়, কিন্তু তোমাকে এক্সিকিউট করে দেখানোটাকে গুরুত্ব দেওয়া হয় না। হয়তো ল্যাবে প্রজেক্ট আছে, দেখবা তুমি ল্যাবের ক্রেডিট গুলো খুব কম, কিন্তু ল্যাবের ক্রেডিট কিন্তু আরো বেশি হওয়া উচিত। আহ, তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো, কাজ করতে গেলে তুমি যেহেতু এক্সিকিউট করবা, আহ, সেইটা ভার্সিটিতে শেখানো হয় না, যেটা তুমি শিখতে পারবা। আর তাছাড়া কমিউনিকেশন স্কিল, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে ভার্সিটির কোনো কোর্স নাই, যেটা তোমার শেখা উচিত। কোর্স নাই, কিন্তু তুমি ভার্সিটিতে যে আশেপাশে যারা তোমার ক্লাসমেট আছে তাদের সাথে যোগাযোগ করে বা কথা বলে শিখতে পারো। তো কমিউনিকেশনের যে ব্যাপারটা, এটা তো আমার জানার মতে লাইক এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে। ওইটা ধরো কোনো ক্লাবিং করলে ওইটা তো এখান থেকে আমার মতে না, ইউজ এখন করা যায়। এক্সট্রা অ্যাক্টিভিটি কেন হবে? এটা কমিউনিকেশন স্কিল শুড বি কোর পার্ট অফ এডুকেশন। তোমার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, এখন ক্লাবিং তো সবাই করবে না। এখন যারা ক্লাবিং করবে না তারা কি তাদের কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করবে না? তো এইটা অবশ্যই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস না, এটা কোর অ্যাক্টিভিটিস। বর্তমান দুনিয়ায় একজন তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলো, চাই বলো, তাদের মূল কাজই হচ্ছে কমিউনিকেট করা, তাদের কোড লেখা কাজ না। আমি আমার সারা দিনে কোড লিখি 1 ঘন্টা, 2 ঘন্টা সর্বোচ্চ, আর সব সব সব- বাকি সব কাজই কমিউনিকেট করা। আর এই 2 ঘন্টা 1 ঘন্টার কাজও আস্তে আস্তে এআই করে দিবে। তো আমি যারা কমিউনিকেশন স্কিলে পারদর্শী না, শুধু কোড করে, তাদের আর জব থাকবে না। তো কমিউনিকেশন স্কিল খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, বুঝতে পারছি। সো আরেকটা ব্যাপার যেটা লাইক তুমি যে জব করো এইখানে, মানে তুমি কি কোনো এক্সট্রা বেনিফিট পাও কিনা তোমার ফ্যাকাল্টিদের কাছ থেকে? লাইক তুমি যে ক্লাসে গিয়ে বললা ওই যে ঘুমাও, সো ওইটা তোমার ফ্যাকাল্টিরা কিভাবে নেয় এই ব্যাপারটাকে? আচ্ছা, এইটা আমি সব ক্লাসে ঘুমাই না। যেই ফ্যাকাল্টি এটা পছন্দ করে না, আমি অবশ্যই এটা তার জন্য মানে একটা, আমার কাছেও এটা অনেক ভালো লাগে না অবশ্যই, কিন্তু আমার কিছু করার থাকে না। আমি জীবন বাঁচাতে হলে তো ঘুমাতে হবে। যেই শিক্ষকরা এটা পছন্দ করে না সেই ক্লাসে আমি ঘুমাই না। যারা এইটাতে তেমন সমস্যা নাই সেই ক্লাসে শুধু ঘুমাই, এরকম না, আমি আর কি রেস্ট নেই আর কি, এরকমই। তো এই, আর বর্তমানে মানে আমি দুইটাই, মানে এবি টেস্টের মতো দুইটাই টেস্ট করছি। ক্লাসে কাজ করা, যেই স্যার ক্লাসে কাজ করতে দেয় সেই ক্লাসে কাজ করি, যেই ক্লাসে কাজ ল্যাপটপ বের করা নিষেধ বা সমস্যা আছে সেই ক্লাসে রেস্ট নেই। আর যেই স্যার অনেক বেশি স্ট্রিক্ট সেই ক্লাসে আমি কষ্ট করে হলেও মানে ক্লাস করি। আচ্ছা। তো ধরো কেউ এখন মানে স্টুডেন্ট হিসেবে তো সবাই আসলে চাকরি করতেই চায় পড়াশোনার পাশাপাশি। সো এখন যারা ধরো পড়াশোনার পাশাপাশি চাকরিটা করতে চায় আর কি, ধরো রিমোট জব হইতে পারে, ফুল টাইম জব হইতে পারে, তাদের জন্য তোমার কাছ থেকে কি সাজেশন থাকবে? তাদের আমি বলবো অবশ্যই জব নেওয়া উচিত। যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায়, পড়ালেখার পরে জব নিবে, তার জন্য অপেক্ষা করা উচিত না। আহ, যারা পড়ালেখা অনেক ভালো করতে চায়, আহ, তারা করতে পারে পড়ালেখা, কিন্তু আমার মনে হয় না প্রাইভেট ইউনিভার্সিটিতে কেউ আছে যারা অনেক ভালো পড়ালেখা করে। সবাই মানে প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা আছে তারা আসলে ভালো পড়ালেখা করলে, কি বলবো, প্রাইভেট ইউনিভার্সিটিতে থাকতো না, খুব কম সংখ্যায়। তো তার মানে প্রায় সবারই জব নেওয়া উচিত আগে থেকেই। কারণ তোমার পড়ালেখা শেষের পর সাধারণত সবার একটাই থাকে যে আমি পড়ালেখা শেষ করলাম, পড়ালেখা শেষ করে 1 বছর আমি শিখবো, তারপর জব দিব। 4 বছর তাহলে তুমি কি শিখলা? তোমার 4 বছরের মধ্যেই শিখতে হবে, এবং লাস্ট মানে সেকেন্ড ইয়ার বলো, থার্ড ইয়ার বলো, তখনই জব নেওয়ার চেষ্টা করতে হবে, আর আগে থেকে প্রস্তুতি নিতে হবে।
আর কিভাবে নিবে সেটা সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে আগে থেকেই বড় বড় পজিশন গুলো না টার্গেট করে যেইখানে তোমার এন্ট্রি করা সহজ সেইখান দিয়ে প্রবেশ করা, এরপর উপরে ওঠা যাবে। উপরে টার্গেট করে রাখলে কোথাও যাওয়া যাবে না, নিচ থেকে শুরু করতে হবে। তো ছোট একটা জব হলেও নেওয়া উচিত, করা উচিত, যেখানে গ্রোথ পসিবল। আর বিদেশি কোম্পানি হলে সবচেয়ে ভালো। হ্যাঁ, এটা তো জানি যে বিদেশি কোম্পানি হলো সব থেকে ভালো। আচ্ছা, সো আমরা তো দেখতেছি যে আসলে জব সেক্টর, যে জবের বাজারটা, এটা অনেকটাই আসলে ডিফিকাল্ট হয়ে উঠতেছে। সো এই জবের বাজারে নিজেকে আসলে সবার থেকে ডিফারেন্ট করে তোলার জন্য আসলে আমাদের ইন 5 ইয়ার আসলে কোন কোন স্কিলগুলো আসলে বেশি প্রয়োজন, এটা তুমি কি মনে করো? হ্যাঁ, এর আগে যদি হতো, আজ থেকে 2-3 বছর আগে আমি বলতাম সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলে এটা শিখো, এটা শিখো, এটা শিখো। কিন্তু আজকে তুমি যত স্কিল অর্জন করো না কেন, তোমাকে কেউ জব দিবে না। তোমার থেকে আরেকজন আরো ভালো স্কিলফুল থাকবে। তোমার রিজিউমিতে যত বেশি স্কিল থাকুক, নো ওয়ান উইল পিক ইউর রিজিউমি। তোমার ইমপ্রেসিভ কিছু থাকতে হবে। তোমার কোনো স্কিল নাই, তুমি একটা ভালো প্রজেক্ট বানাইছো, অনেক ভালো, যেটা মানে ইউনিক। ওই কমন প্রজেক্ট বানালে হবে না, যেটা সবাই বানায়, বা টিউটোরিয়াল দেখে প্রজেক্ট বানালে হবে না। একটা প্রজেক্ট, তুমি সারা জীবনে একটা প্রজেক্ট যদি বানিয়ে থাকো ইউনিক, সেই প্রজেক্ট দিয়ে তুমি সব জব পেতে পারো। তো তোমার হচ্ছে কি বলবো, প্রজেক্ট বানাতে হবে বা ইমপ্রেসিভ কোনো কিছু করতে হবে। তুমি কম্পিটিটিভ প্রোগ্রামিং ভালো করো, সেখানে র্যাঙ্কিং একটু অনেক ভালো এগিয়ে যাও, কম্পিটিশন দাও, সেখানে টপ করো, হ্যাকাথন অংশগ্রহণ করো, হ্যাকাথনে টপ করো। তো উদাহরণ হিসেবে বলা যায়, আমি এমনিতেই কয়েকটা হ্যাকাথনে অংশগ্রহণ করছিলাম, ওইখানে যারা টপ করছে তাদের মানে এমন কেউ নাই জব না করে, বা তাদের এমন কেউ নাই তাদেরকে জোর করে জব না দেয়। তো তোমাকে অবশ্যই ইমপ্রেসিভ কিছু করতে হবে। স্কিল যতই অর্জন করো এগুলো দিয়ে বর্তমানে, আর ফিউচারে তো আরো কঠিন হবে, কারণ এআই তোমার স্কিল যতগুলো আছে, তুমি এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখো, এটা শিখো, এটা শিখো, এগুলো আসলে এক একটা করতে গেলে এক একটা শেখা লাগবে। তো এটা বলে দেওয়া যাবে না যে এটা এটা শিখো। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইমপ্রেসিভ কিছু করা, যেটা সেটা তুমি যেভাবেই করো করতে হবে। আচ্ছা, এইটা তো গেল হচ্ছে অন্যদের কথা। লাইক আমি যদি তোমার কথা বলি, যে আফটার 5 ইয়ার তুমি তোমাকে কোথায় দেখতে চাও? এইটা ব্যক্তিভেদে এক একজনের কাছে এক এক কিছু। তো আমি আফটার 5 ইয়ার না, আমি চাই আমি কি করব, আমি আসলে ওরকম মানে ক্যারিয়ার নিয়ে সারা জীবন করতে চাই, এগুলো আমার গোল না। আমি মনে করি এটা একটা জীবন নির্ধারণ করার জন্য আমার মেন গোল হচ্ছে মানুষকে সাহায্য করা, মানুষের সাথে ভালো সম্পর্ক রাখা, সৃষ্টিকর্তার সাথে ভালো সম্পর্ক রাখা, এটাই। আর আমার গোল, আপাতত যে গোল আছে, আমি কাজ করছি, কাজ করে যাব, ভালো পর্যায়ে যাব, সেটা যেখানে যাক। আমার ওরকম স্ট্রিক্ট কোনো এরকম কিছু নাই, আগে হয়তো ছিল, এখন আর এরকম কিছু নাই এটাই করতে হবে এটাই করব। আচ্ছা, সো আমরা একটা কমেন্টের রিপ্লাই দেওয়ার ট্রাই করি। রাসেল আহমেদ একটা কমেন্ট করছে যে রিমোট জব খুঁজে পাওয়ার টিপস দাও। সো এই ক্ষেত্রে তুমি কি বলবা? এটা অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু আমি বললাম রিমোট জব পেতে হবে, প্লাস বিদেশি কোম্পানিতে। তো এটার ক্ষেত্রে সবচেয়ে ভালো টিপস হচ্ছে, বর্তমানে বিভিন্ন সোর্স আছে, তো অনেক বড় বড় কোম্পানি আছে, তো বড় কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করা উচিত। কিন্তু বড় কোম্পানিগুলোতে সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম। সেই জন্য বিদেশি যে ছোট কোম্পানিগুলো আছে, যেগুলো হচ্ছে তোমার লিঙ্কডইনে বাংলাদেশকে টার্গেট করে বা এশিয়া মহাদেশকে টার্গেট করে ওরা জব পোস্ট করে, কারণ এইখানে তোমার মোটামুটি কি বলবো কি বলবো মানে বাজেট ফ্রেন্ডলি ট্যালেন্ট পাওয়া যায়, অনেক ভালো ভালো ট্যালেন্ট পাওয়া যায় বাজেট ফ্রেন্ডলি। তো বিদেশের যে ছোট স্টার্টআপ গুলো আছে, ওরা বাংলাদেশকে টার্গেট করে যে পোস্টগুলো করে, সেখানে অ্যাপ্লাই করা লাগবে। আর হচ্ছে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ, অ্যাপ্লাই করার পর অনেকেই বলে আমি অ্যাপ্লাই করছি কিন্তু কোনো রেসপন্স নাই। কোম্পানিগুলো স্কিল দেখার পাশাপাশি দেখে যে একটা মানুষ ওই কোম্পানিতে যুক্ত হওয়ার জন্য কতটুকু আগ্রহী। তার মানে আগ্রহ প্রকাশ করার জন্য যা করা লাগবে, এটা যদি 5 বার মেসেজ দেওয়া লাগবে 5 বার মেসেজ দেওয়া, বারবার কন্টিনিউয়াসলি যোগাযোগ করতে থাকা। এমন আমার আমার মানে
এরকমও গল্প আছে, আমাদের কোম্পানিতে যুক্ত হয়েছে, ও 1 বছর অ্যাপ্লাই করছে, ওকে পিক করা হয় নাই, ও কন্টিনিউয়াসলি মানে কি বলবো নক করতে থাকছে যে এখন কি অপরচুনিটি আছে কি না আছে কি না। তো 1 বছর পর তাকে নেওয়া হয়েছে। তো তার মানে ফার্স্ট অফ অল লিঙ্কডইনে আর বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে, ওখানে অনেকে পোস্ট করে, এরকম অনেক আছে, আমি নির্দিষ্ট নাম বলতে চাই না, সার্চ দিলেই পাওয়া যাবে, সেইখানেও পোস্ট করে, মানে বাংলাদেশিদের খোঁজার জন্য বাংলাদেশি গ্রুপে এসে পোস্ট করে এরকম। তো তার মানে টার্গেট করতে হবে প্রথমে লোকালাইজড বাট বিদেশি কোম্পানি থেকে পোস্ট করা হয়েছে এরকম। আর বাংলাদেশ থেকে রিমোট জব খুবই কম, তো বাংলাদেশের লোকাল কোম্পানিগুলোর রিমোট জব আমি বাদ রাখলাম। এই আচ্ছা, আমি নিজে একটা ব্যাপার ফেস করছি, লাইক আমি যখন ধরো কোনো একটা জবের সিভি শর্টিং এর দিকে যাই, সো ওই জায়গায় আমরা দেখতে পারি যে বাংলাদেশিদের যেই সিভি গুলা থাকে তারা হচ্ছে অনেক স্কিলফুল, অনেক কমিউনিকেশন স্কিল আছে, বাট ওরা ওই সিভি রাইটিং এর ক্ষেত্রে হচ্ছে অনেক বড় ভুলগুলো করে। লাইক তথাকথিত যেই সিভি গুলো আমরা দেখা গেছে যে ক্লাস 11 অর 10-তে মানে খাতায় লিখে আসতাম, ওই টাইপের সিভি অনেকজনে দেয়। তো এই ক্ষেত্রে তোমার ওই সিভি রাইটিং এর যে একটা ব্যাপার, ওইখানে তোমার কি সাজেশনটা থাকবে? আমি বলবো সর্বপ্রথম হচ্ছে সিভি লেখো তুমি তোমার মতো করে, অনেকগুলা সিভির এক্সাম্পল দিয়ে তুমি সার্চ দিলেই দেখবা এই রোলের জন্য সিভি, ইমপ্রেসিভ সিভি গুলা কেমন। তারপর নিজের মতো করে সিভি লেখো, সিভিতে অনেক ভুল থাকবে, তারপর সিভিটা এআই কে দাও, দিয়ে বলো এখানে কি কি ভুল আছে সেগুলো ধরিয়ে দিতে, তারপর সেটা ঠিক করো, আবার দাও আর কি ভুল আছে আর কি ইমপ্রুভ করা যায় সেইটা সবকিছু নিয়ে তারপর ঠিক করো। এখন তো যেহেতু এআই আছে সবকিছু খুবই সহজ, ভুল করবে মানুষ, এটা স্বাভাবিক সিভি লেখার ক্ষেত্রে। তো এইভাবে ভুল আর কি সংশোধন করে একটা ভালো রিজিউমি বানাতে হবে। আর রিজিউমি যতই তোমার কোয়ালিটি ফরম্যাটিং ভালো হোক, ফরম্যাটিং তো ভালো হতেই হবে, ফরম্যাটিং ভালো না হলে ওইটা তোমার সিভি কোনো মানুষই পড়বে না। ওইটা ফার্স্ট অফ অল আমাদের কোম্পানিতে যখন আমরা জব পোস্ট করি, আমরা ছোট কোম্পানি, আমরা আমাদের 100-150 সিভি আসে, আমরা শুধু টপ 20 সিভি ওপেন করি, বাকিগুলো আমরা এআই দিয়েই বাদ দিয়ে দিই, ওইগুলো পড়ার আমাদের সময় নেই। তো তার মানে তোমার অবশ্যই ইনিশিয়াল ফরম্যাটিং এগুলা ভালো থাকতে হবে। তোমার সিভির সাথে তোমার যে প্রোফাইল গুলো আছে, তোমার গিটহাব প্রোফাইল বলো, তুমি গ্রাফিক ডিজাইনিং শিখতে চাইলে গ্রাফিক ডিজাইনের যে প্ল্যাটফর্ম গুলো আছে সেই প্রোফাইল গুলা, এগুলো ভালো করে থাকতে হবে যুক্ত করা, এবং এগুলোর মধ্যে কন্টেন্ট থাকতে হবে, ওইগুলা দেখে মানুষ দেখবে আসলে তুমি কি কি কাজ করছো। সিভির মধ্যে তো সব দেওয়া যাবে না। তো এটা তো অনেক গুরুত্বপূর্ণ। তুমি দেখছো যে ইলন মাস্ক পোস্ট করছে সেন্ড আস ইউর কোড, তার মানে তুমি যদি তোমার গিটহাব প্রোফাইল অ্যাড করো, গিটহাব প্রোফাইলে যে মানুষ দেখে আসলে তুমি কি কি কাজ করছো, গিটহাব প্রোফাইল দেখলেই বোঝা যায় একজন মানুষ আসলে প্রোগ্রামিং করছে কি করে না, পারছে কি পারে কি পারে না। তো এইটা বলবো, এইগুলো হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। সিভি তো ফরম্যাটিং ভালো হতেই হবে। আর এই সময় সব থেকে বড় একটা যেই সমস্যাটা লাইক সিএসসি স্টুডেন্টরা ফেস করে, অনেকে দেখা গেছে যে আসলে কোডিংটা ভাল লাগে না, বাট মানে নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এত ভালো ভালো চাকরির জন্য দেখা গেছে যে কোডিং করতে চায়, বাট সিএসসি তো আরো অনেক সেক্টর আছে যেখানে আসলে কোডিং এর প্রয়োজন নাই। সো এই ক্ষেত্রে তোমার মানে কি একটা সাজেশন থাকবে যে যারা আসলে কোডিংটা অত ভালো পারে না, বা যাদের আসলে ভিতর থেকে, লাইক আমরা জানি যে কোডিং এর আসলে একটা যেই ইচ্ছা, ওই ইচ্ছাটা না থাকলে কোডিংটা তো ভালো হয় না। তো এই ক্ষেত্রে তোমার সাজেশনটা কি থাকবে? আমার সাজেশন হবে, আমরা পড়ালেখা করছি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, আমরা তো কোডিং নিয়ে পড়ালেখা করছি না। তো অনেক শিক্ষক বা অনেকেই সাজেশন দেয় প্রোগ্রামিং পারতেই হবে, কোডিং পারতেই হবে। না, এরকম কিছু না। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে তুমি পড়ছো, কোডিং ভালো লাগে না, বা তোমার কয়টা কোর্সে কোডিং ছিল, আর হচ্ছে কোডিং ছাড়া কম্পিউটার সায়েন্সের হাজার হাজার পোস্ট আছে। এখন সবচেয়ে বড় ভুল হচ্ছে আমরা যারা কম্পিউটার সায়েন্স পড়ি সবাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবো। সবাই কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারবে? সবার জন্য কি পদ খালি আছে? অথচ আর অনেক রোল আছে, অনেক রোল আছে। যেমন আমি চাকরি যখন শুরু করছি, আমি তো কোডিং দিয়ে চাকরি শুরু করি নাই, আমি কিউএ ইঞ্জিনিয়ার, ম্যানুয়াল কিউএ ইঞ্জিনিয়ার। আমি যে ক্লিক করে করে দেখতাম এই বাটনটা কাজ করে কিনা। তো এটা হচ্ছে আমি বলবো যাদের কোডিং ভালো লাগে না কিন্তু অ্যাপ্লিকেশন দেখা, চেক করা বা চালাতে ভালো লাগে, তারা ওইটা চুজ করতে পারে। যাদের তোমার কোডিং ভালো লাগে না কিন্তু ডেটা নিয়ে কাজ করতে ভালো লাগে, ধরো এক্সেল, এরা ডেটা সায়েন্স না, তোমার ওই
তোমার বলো প্রোগ্রামিং এর মধ্যেই আছে যারা শুধুমাত্র এই স্ট্যাটিস্টিক্স এগুলা নিয়ে কাজ করবে, ওইখানে যেতে পারে। আরো অনেক অনেক কিছু আছে, সার্চ দিলেই পাওয়া যাবে, সবগুলাতে কোডিং লাগে না। আর এখন তো কোডিং লাগেই না, এখন তো কোড কি করে, এআই কোড করে দেয়। তো এআই সব কোড করে দেয় মেইনলি। করতে চাও কেন, কোডিং না পারলে সমস্যা নেই, কিন্তু তার মানে এই না যে কোডিং পারা লাগবে না। এটা হচ্ছে যাদের করতে একেবারেই আগ্রহ নাই তাদের। আর প্রথমে এইটা না যে আগ্রহ নাই শেষ বাদ আমি কোডিং করব না, আগ্রহ কারোই কিছু করার থাকে না। আমারও কোডিং ভালো লাগতো না। আমি যখন প্রোগ্রামিং লেখা শুরু করছি আমি পোস্ট করছিলাম যে কোডিং একটা খুবই মানে ভয়ানক জিনিস, এটা আমার দ্বারা হবে না। কিন্তু নিজে মানে লেগে থাকলে সবকিছুই ভালো লাগে, কোনো কিছুই প্রথমে ভালো লাগে না, ভালো লাগায় নেওয়া যায় অনেক কিছু করতে থাকলে, করতে করতে থাকলে ভালো লেগে যাবে আর কি। এটা হচ্ছে প্রথম। তারপরে না হলে, না ভালো লাগলে দেন লুক এট আদার এরিয়াস। আচ্ছা, সো আমরা যেহেতু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আছি, তো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মানে আমাদের মতো স্টুডেন্ট বলো এন্ড হচ্ছে সবাই যেই জিনিসটা আসলে সব থেকে বেশি ফেস করে এটা হচ্ছে সমালোচনা। সো তুমি এইরকম ভাবে কোনো সময় কি এরকম ভাবে ফেস করছো কিনা, লাইক যে তুমি পড়াশোনার পাশাপাশি সরি জব করতেছো, তো এইটা কি ফেস করছো কিনা, লাইক তোমাকে কেউ কেউ বলছে কিনা যে এই কাজটা কেন করতেছো, আগে তোমার পড়াশোনায় ফোকাস করো দেন হচ্ছে জবটা করো? এটা আমাকে কেউ বলে নাই, কিন্তু আমি নিজেই নিজেকে বলছি, কারণ সামাজিক ব্যবস্থা বা অবস্থা দেখে আমি নিজেই অনেক ভয় পেতাম প্রথম যখন জব নিছি। তো প্রথমেই যখন আমি প্রথম স্যালারি পাই আমার, আমি ভয় পাচ্ছিলাম, কিন্তু আমি চাচ্ছিলাম আমার কলেজের সবাইকে মানে কলেজে মিষ্টি বিতরণ করতে, যখন যেদিন প্রথম বেতন পাইছি। আমার ভয় লাগছিল যে আমি যদি শিক্ষকদের বলি, আমি প্রথমে বলি নাই, আমি আমার মানে সহপাঠীদের দিচ্ছিলাম। তারপর আমার সাহস হচ্ছিল না যে স্যারকে বলবো, স্যার কি বলে, তুমি হচ্ছে স্টুডেন্ট, তুমি কেন কাজ করবা। তো সেই দিন আমি মানে আমার শিক্ষকরা আমাকে এতটা অনুপ্রেরণা দিছে, এরপরে আমি আর জীবনে ওই কথার চিন্তা করি নাই। এরপরে আর কে সমালোচনা করলেও আমি বা করে নাই, কেউ আমাকে সরাসরি কেউ বলে নাই, হয়তো বলতো কিন্তু বেতন জিজ্ঞেস করছে, জিজ্ঞেস করার পর বলার পর আর কিছু বলে নাই। সবাই অনেক অনুপ্রেরণা দিয়েছে, এরপর থেকে আসলে কেউ আর সমালোচনা করে না তেমন এটা নিয়ে। তবে এটা একটা ট্যাবু ছিল আগে সাধারণত, যে তুমি স্টুডেন্ট কেন কাজ করবা, তুমি যেটা করছো কাজ করো না। আমি স্টুডেন্ট তো কাজ করার জন্য, স্টুডেন্ট আমি পড়ালেখা করতেছি কাজ করার জন্য। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে ধরো এগুলো তো গেল তোমার প্রফেশনাল লাইফ নিয়ে যে কোশ্চেন গুলো, বাট তোমার পার্সোনাল লাইফ নিয়ে তোমার ফ্রেন্ড সার্কেল বা তোমার ফ্রেন্ড সার্কেল আমার ফ্রেন্ড সার্কেল ধরা যায় সিমিলার, তো সবার মাঝে যে একটা কোশ্চেন যে আসলে নুরুল বিয়ে করবে কবে, সো এইটা সবাই কবে এইটার দাওয়াতটা পাবে? দাওয়াত তো পাবেই যখন করব, কিন্তু আমার ওরকম অনেকের মতো অনেক আগ্রহ নাই দ্রুত কিছু করার। তো আমি সময় নিব, চিন্তা ভাবনা করব পরে ভবিষ্যতে, একেবারে যখন কি বলবো, যখন আমার মনে হবে যে এখন উচিত, আর মনে হয় এখন কাউকে ভালো কাউকে খুঁজে পাবো, বা যাকে যেরকম খুঁজছি সেরকম প্রস্তুত আছে কেউ তখন। আচ্ছা, বুঝতে পেরেছি। সো নুরুল, তোমার কি মনে হয়, লাইক আমরা ধরো ফার্স্ট ইয়ার যখন একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেই, ওই সময় আসলে আমাদের ইনিশিয়ালি কি কি করা প্রয়োজন, এন্ড লাস্টলি আমরা যখন লাস্ট ইয়ার বা ফোর্থ ইয়ারে থাকি ওই সময়টা আসলে কি কি করা প্রয়োজন? আচ্ছা, ফার্স্ট ইয়ার আমি বলবো না, ভার্সিটিতে ভর্তি হওয়ার আগে, কম্পিউটার সায়েন্স চুজ করার আগেই সর্বপ্রথম কাজ হচ্ছে ডিটারমাইন করা তুমি কোন দিকে যাবা। যে কম্পিউটার, এই যে অনেকে বললো কোডিং ভালো লাগে না, তোমার যদি আসলে কোডিং ভালো লাগে না, তুমি ফার্স্ট সেমিস্টারে ডিটারমাইন করো যে কোডিং, চেষ্টা করো প্রথমে কোডিং ভালো লাগানোর, পরে যদি দেখো ভালোই না লাগে তাহলে অন্য সেক্টর গুলো দেখো, কিউএ ইঞ্জিনিয়ার, কাস্টমার সার্ভিস, তোমার অনেক আছে, টেকনিক্যাল ডকুমেন্টেশন রাইটার বলো, অনেক কিছু আছে। তো এই একটা সেক্টর ডিটারমাইন করা ফার্স্ট সেমিস্টারে, আমি ফার্স্ট সেমিস্টার বলবো না, ভার্সিটি ভর্তি হওয়ার আগে থেকে শুরু করা উচিত। তারপর ফার্স্ট সেকেন্ড সেমিস্টার ফার্স্ট ইয়ারের মধ্যে এইটা অবশ্যই ডিটারমাইন করতে হবে, তা না হলে তুমি ফোর্থ না ফিফথ ইয়ারে যেও ডিটারমাইন করতে পারবা না। আর ফোর্থ ইয়ারে সর্বপ্রথম টার্গেট হবে কোনো এক জায়গায় কাজ নেওয়া।
তুমি যদি মিনিমাল কোনো কাজ শিখে থাকো, কাজ নেওয়া বা প্রজেক্ট নেওয়া, এখন অনেকে বলতে পারে কাজ তো পাই না, প্রজেক্ট তো পাই না, কোনো জায়গায় তো জব পাই না। কেন, তুমি কি নিজের কাছে নিজে জব করতে পারো না? অনেকে বলে আমি ইন্টার্ন করতে চাই, আমার পেমেন্ট লাগবে না। কেন, তুমি নিজে একটা প্রজেক্ট বের করো, তুমি নিজেই নিজের কোম্পানি দাও, নিজের মনে মনে দাও, তারপর একটা প্রজেক্টে নিজে নিজে কাজ করো, ওই একটা ভালো প্রজেক্টে কাজ করো। এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পুশ কে করবে? পুশ তোমাকে কখনোই কেউ করবে না। তুমি যদি কোনো কোম্পানিতেও যাও, তোমাকে কেউ পুশ করবে না, তোমাকে ফায়ার করে দিবে। তো তার মানে এইটা চিন্তা করা যাবে না যে নিজে থেকে করা যাবে না, কোম্পানিতে গেলে করতে পারতাম। তার মানে ফোর্থ ইয়ারে যে হয় চাকরি খুঁজতে হবে, কাজ খুঁজতে হবে, না পেলে না করতে পারলে নিজের কাছে নিজের কাজ করতে হবে। এইটাই হচ্ছে ফোর্থ ইয়ার। ফার্স্ট ইয়ার ডিটারমাইন where you want to go, লাস্ট ইয়ার try to go there. আচ্ছা, সো আরেকটা ব্যাপার যেটা যে ইন্টার্ন নিয়ে যেহেতু বললা, সো আমরা দেখতে পারি কি যে আমাদের সো অনেক হিউজ পপুলেশন, সো এখানে আসলে বাংলাদেশের ভিতরে আসলে জবটা অনেক কম। তো এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে ফ্রিতে ইন্টার্ন করার সুযোগ হয় অনেক জায়গায়, বাট আমাদের স্টুডেন্টদের একটা ব্যাপার থাকে যে আমি ফ্রিতে কেন শ্রমটা দিব বা ফ্রিতে কাজটা কেন করব। সো এই ক্ষেত্রে আমি মনে করি যে আসলে ওইটা করা দরকার, লাইক কর্পোরেটের একটা ফিল বা একটা এক্সপিরিয়েন্স নিজের কাছে নিয়ে আসা যায়। সো এই ক্ষেত্রে তোমার কি বলার আছে যে আসলে করা উচিত কি উচিত না? অবশ্যই উচিত। আমি বললাম নিজের কাছে নিজে ফ্রিতে কাজ করো। আমি আমার স্টোরিটা বলি, আমিও আমি প্রথম 3 মাস এমনিতেই কাজ করছি। কাজ বলতে এমনিতেই তাদেরকে সাহায্য করছি। এরপর আমাকে এক জায়গায় ওরা জবে রেফার করে। ওরা আমাকে 1 টাকাও স্যালারি দেয় না, কিন্তু ওরা আমাকে এক জায়গায় রেফার করছে, যেইখানে আমি কাজটা পাইছি। তো ওদেরকে ফ্রিতে যদি কাজ করে না দিতাম, তাহলে আমি কিভাবে পাইতাম? আর ওদের ওইখানে কাজ করতে যে আমি যে কাজগুলো শিখছি তার মূল্য অনেক, যেটা আমার বেতন দিলেও আমার কোনো লাভ হইতো না, যতটুকু শিখছি। তো অবশ্যই করা উচিত। আচ্ছা, সো ধরো তোমার কাছ থেকে যখন কেউ চাকরি চায়, লাইক এই যে একজন একটা কমেন্ট করছে, সোহাইব রহমান তানভীর, চিনোই যেহেতু, সো এই টাইপের কথাগুলো যখন তুমি শুনো বা যখন কেউ তোমার কাছ থেকে চাকরি চায়, তখন তুমি আসলে তাদেরকে কি বলো? আর সর্বপ্রথম কথা হচ্ছে চাকরির অভাব নাই, যেটা সত্য কথা। কিন্তু যারা চাকরি চায় তারা চাকরি চায়, তারা চাকরিই চায়। কেউ যদি আমাকে বলে দেখো আমি এই কাজটা পারি, তোমার কোনো এই কাজের জন্য কি আমাকে কিছু ব্যবস্থা করা যায় কিনা, তখন একটা ব্যবস্থা করা যায়। কিন্তু চাকরি তো অভাব নাই। কিন্তু চাকরি তো আর যে কারো চাকরির প্রয়োজন বলে কিন্তু কেউ কাউকে চাকরি দিবে না। কে যে হ্যাঁ, তা চাকরি তো অবশ্যই। চাকরি দিবে। তো এখনো আমার কাছে অনেক, মানে যারা কোম্পানি দেয় তারা মানুষ খুঁজতেছে, পাচ্ছে না। আবার অনেকে আছে চাকরি খুঁজতেছে, পাচ্ছে না। আর যারা চাকরি চায় তাদেরকে আমি বলবো তোমরা একটা স্কিল এক্সপার্ট হও, তোমরা অবশ্যই কাজ পাবো। তোমাদের চাওয়া লাগবে না, তোমাদেরকে চেয়ে নিয়ে যাবে, যেটা সত্য কথা। কিন্তু তোমাকে আগে এক্সপার্ট হতে হবে। কারণ আমার কাছে যারা চাকরি চায়, আমি আমি তো কোম্পানি দিই না, কিন্তু আমি রেফার করতে পারি। এখন রেফার করতে যেয়ে আমার যারা সবচেয়ে ভালো পরিচিত তাদের করে দিই। তাদেরকে আমি যদি রেফার করিও নাও করি, তারা জব এভাবেই পাবে, এমনিতেই পাবে। আমি রেফার করে হয়তো তারা একটু তাদের ক্যারিয়ার একটু জাম্প হইলো, তারা একটু ভালো জব পাইলো। এই তার মানে যারা যারা ভালো তাদের চাকরি চাওয়া লাগে না। বুঝতে পেরেছি। সো আচ্ছা, আপনাদের যাদের হচ্ছে নুরুলের কাছে আর কোনো কোশ্চেন আছে, তারা কমেন্টে করতে পারেন কোশ্চেন গুলো, নুরুল আসলে উত্তর দেওয়ার ট্রাই করবে। লাইক অনেক কোশ্চেন আসছে, নুরুলের অনেক ফ্যান আমরা দেখতে পারতেছি যে হ্যাঁ, আমি তো কোশ্চেন। ফ্যান থাকা সত্ত্বেও টেনশন নেই। আচ্ছা, তোমার একটা স্টার্টআপ ফার্ম চাই যেখানে হচ্ছে আমরা সবাই চাকরি করতে পারবো আর কি। আচ্ছা, হ্যাঁ, আমার আগে পরিকল্পনা ছিল স্টার্টআপ বা তোমার কোম্পানি দেওয়া। আর সেটার জন্য ভার্সিটির ভর্তি হওয়ার একটা কারণ পরিচিত হবে। এখন যদি আমি স্টার্টআপ দিতামও, আমি কি সবাইকে চাকরি দিতাম? অবশ্যই না। আমি যাদের ভালো কাজ পারে, আর আমি দরকার আমাদের ভার্সিটি না, আমি অন্য ভার্সিটিতে যে মানুষ আনতাম। তো স্টার্টআপ দিলেই যে সবাই জব পেয়ে যেত এরকম না। তাহলে জবের তো অভাব নাই, মানুষ তো খুঁজতেছে, তাহলে ওরা আগেই জব পেয়ে যেত। তো এই আচ্ছা, আরেকটা যেটা আসলে মানে স্টুডেন্ট আমরাও যখন আসলে স্কুলে ছিলাম, আমরা যখন আমাদের আসলে সিএসসি পড়ার যে অনুপ্রেরণাটা যোগাইতো, এটা হচ্ছে ধরো টেক জায়ান্ট যে কোম্পানিগুলো লাইক ফেসবুক, গুগল, মাইক্রোসফট, এগুলো যে
ওইগুলোতে চাকরি না পাইতে পারলে আসলে সিএসসি পড়ে কোনো লাভ নাই। সো এই একটা যে ভ্রান্ত ধারণা, এই ধারণাটা থেকে কিভাবে স্টুডেন্টরা বের হইতে পারবে, বা এখনো যারা আসলে সিএসসিটা নেয় নাই তারা হচ্ছে কিভাবে এই ভ্রান্ত ধারণাটা থেকে বের হয়ে এসে আসলে কাজটা করবে? আচ্ছা, এই ভ্রান্ত ধারণা যাদের আছে তারা এখনো পর্যন্ত চাকরির বাজার রিসার্চই করে নাই জীবনে। ওই শুনে আসছে গুগল ফেসবুক নামে দুইটা টেক কোম্পানি আছে, আমি ফেসবুক চালাই, আমি গুগলে সার্চ দেই, এই দুইটাই আছে, আর পৃথিবীতে আর কিছু নাই, তো আমি এখানেই চাকরি করব। জীবনে গুগলে সার্চ দিয়ে দেখে নাই আর কি কি কোম্পানি আছে বা কোম্পানিগুলোর স্যালারি স্ট্রাকচার কেমন। তুমি যেগুলো ইউএস বেসড কোম্পানি, সেখানে স্টার্ট আপ হোক আর গুগল হোক, স্যালারি সিমিলার। গুগলে হয়তো কিছু এক্সট্রা অপরচুনিটি আছে, কিন্তু গুগলে কয়জন যেতে পারবে? তো আর গুগলের স্যালারি, গুগল ইন্ডিয়াতেও আছে, গুগলের ইন্ডিয়া স্যালারি 1 লাখ টাকা বা 1.5 লাখ রুপি এরকম। তো তার মানে তোমাকে দেখতে হবে যে অন্য যে কোম্পানি সবগুলাতে অ্যাপ্লাই করতে হবে, মানে সুযোগ দেখতে হবে। এখন ওই বড় কোম্পানিতে যেতে হবে এমন কিছু না, আর বাংলাদেশ থেকে এখন ওগুলাতে যাওয়ার সম্ভাবনা খুবই কম। তো যারা এখন ওই স্বপ্ন নিয়ে বসে আছে, তারা ওই স্বপ্ন নিয়ে বসে থাকবে, তাদের আর কিছু করার দরকার না, কারণ তারা এক লাফে যেতে চায়, এত বড় পা তাদের। আচ্ছা, সো যারা হচ্ছে ওয়ার্ক এন্ড স্টাডি দুইটা একসাথে ম্যানেজ করতে চায়, তাদের জন্য তোমার ফাইনাল একটা মেসেজ কি হবে, আসলে তারা কিভাবে ম্যানেজ করতে পারবে? সর্বপ্রথম হচ্ছে এটা করাই লাগবে না সবার, যাদের করা দরকার বা করতে হচ্ছে তারা কিভাবে করবে। সর্বপ্রথম কথা হচ্ছে জবটা অবশ্যই ফ্লেক্সিবল হতে হবে, রিমোট হতে হবে, তাছাড়া এটা হচ্ছে প্রিরিকুইজিট। আর এরপর হচ্ছে যে কোনো একটাকে প্রায়োরিটি দিতে হবে, না হয় তোমার রেজাল্ট খারাপ হবে, মানে রেজাল্টে খারাপ হলেও মানে ছাড় দিতে হবে, অথবা জব চলে যাবে এটাকেও ছাড় দিতে হবে, যে কোনো একটা চুজ করতে হবে। প্রাইভেটে তো আমরা দেখতে পারি রেজাল্ট খারাপ, পরীক্ষায় তো দিতে দেবে না, সো রেজাল্ট খারাপ হওয়ার ওই নাই। লাইক আমাদের কথাই যদি বলি, আমাদের তো ধরো 70% অ্যাটেন্ডেন্স না থাকলে এক্সামে বসতে দেয় না। সো এই ধরনের আচ্ছা, যে ব্যাপারগুলো, এখানে একটা বড় সমস্যা। আমাদের অনেকেই ভার্সিটি যায় শুধু অ্যাটেন্ডেন্সের জন্য। আমি তাদের বলবো, ভাই তোমার পড়ালেখা করার দরকার নেই, তুমি বাসায় থাকো, তুমি যে অ্যাটেন্ডেন্স দিচ্ছ তুমি তোমার জীবনের মহামূল্যবান সময়গুলো নষ্ট করতেছো। তোমার যদি এমন মন মানসিকতা থাকে তোমার অ্যাটেন্ডেন্সের জন্য ভার্সিটি যাচ্ছি বা যাওয়া লাগতেছে, পড়ালেখা ছেড়ে দাও, ভার্সিটি যাওয়ার দরকার নেই, সত্য কথা যেটা। ওই আচ্ছা, সো নুরুল, সার্টিফিকেটের জন্য হ্যাঁ, তুমি পড়ালেখাটা দিয়ে কোনো কাজ হবে না। আচ্ছা ধরো এইরকম আসলে আমরা অনেক স্টুডেন্টই দেখতে পারি যারা হচ্ছে 4 বছর ওইরকম কোন স্কিল আসলে গেইন করতে পারে নাই, এন্ড হচ্ছে ওদের গ্রাজুয়েশনও শেষ, এন্ড হচ্ছে জব পাইতেছে না, বাট আফটার দ্যাট ওরা করতেছে যে অনেক ধরনের কোর্সগুলো করার ট্রাই করতেছে। যে ধরো আমি যদি বলি ক্রিয়েটিভ আইটি, এসআর ড্রিম আইটি, সো ওই কোর্সগুলো ওরা করতেছে, দেন হচ্ছে ওরা জব ফিল্ডে যাইতেছে। সো এই ক্ষেত্রে তোমার কি সাজেশন থাকবে আর যারা হচ্ছে গ্রাজুয়েশন যাদের শেষ হয়ে গেছে তাদের জন্য? আচ্ছা, গ্রাজুয়েশন শেষ হওয়ার পরও যদি কিছু না পারো, হতাশ হওয়া যাবে না, কিছু না পারতেই পারো, শিখে নিতে পারবা। তো সেই ক্ষেত্রে তুমি যে গ্রাজুয়েশন কমপ্লিট করছো, তুমি 4 বছর কিছু না কিছু অবশ্যই শিখছো, অনেক কিছুই শিখছো, সেগুলো একটা স্ট্রাকচার্ড ওয়েতে এনে তুমি যে তারপরে ওই যে ফার্স্ট সেমিস্টারে যেটা তুমি করো নাই, গোল সেট করো নাই, যদি না সেট করে থাকো সেক্টর, সেটা সেট করতে হবে। তারপর এই যে যে কোর্সগুলো আছে, যে কোর্সগুলো সাধারণত বড় সময় ব্যাপী, সেগুলা সিলেক্ট করা উচিত। সর্বপ্রথম হচ্ছে নিজে থেকে শেখা উচিত, যদি সেটা সম্ভব না হয় একটা ভালো ইংলিশ কোর্স নিয়ে শেখা উচিত। তুমি যদি ইংলিশ কোর্স শিখো তুমি বিশ্বমানের কোয়ালিটি পাবা। তুমি বাংলায় যদি খুঁজো তাহলে তুমি বাংলাদেশের মধ্যে ভালো কোয়ালিটির পাবা, আর বাংলাদেশ তো কোন তালিকার কোন শেষে সেটা জানোই। তো সর্বপ্রথম হচ্ছে এটা হচ্ছে একেবারেই লাস্ট চয়েস হবে তোমার বাংলাদেশি কোনো যে কোর্স করায়, তারা অনেক ভালো আছে, তাদের ওখান থেকে যেগুলা ভালো তুমি সার্চ দিলে রিসার্চ করলেই পাবা, সেগুলা থেকে হ্যাঁ শেখা যেতেই পারে। তবে সর্বপ্রথম হচ্ছে নিজে থেকে শেখার চেষ্টা করতে হবে, কেউই তোমাকে শিখিয়ে দিতে পারবে না। আর এইটা হচ্ছে তোমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যার ডেভেলপমেন্ট, এটা কন্টিনিউয়াস লার্নিং এর একটা সেক্টর।
তো তোমাকে কোর্স করিয়ে শিখিয়ে দিল, তুমি জব পেয়ে গেলা, তারপর তোমার জব তো থাকবে না তুমি যদি কন্টিনিউয়াস না শেখো। তুমি কি সারা জীবন কোর্স করবা? না। তার মানে তোমার নিজে থেকে শিখতেই হয় জবের মধ্যে। তো তার মানে নিজে থেকে শেখাটা শিখতেই হবে এক পর্যায়ে না এক পর্যায়ে। হ্যাঁ, বুঝতে পারছেন। হচ্ছে আজকে আমাদের অনেক টাইম হয়ে গেছে। সো নুরুল, থ্যাংক ইউ জয়েন করার জন্য and হচ্ছে আমাদেরকে এত এত তথ্য দেওয়ার জন্য। আমি আজকে অনেক কিছু জানতে পারলাম, যেটা হচ্ছে আমি নিজেও আগে জানতাম না। And হচ্ছে অবভিয়াসলি আমাদের অডিয়েন্সরাও অনেক কিছু জানতে পারলো। And হচ্ছে ব্যাপারটা হচ্ছে তোমার কাছে দেখা গেছে যে আমরা ধরো অনেক সময় পার্সোনালি তোমাকে অনেক কোশ্চেন করতে পারি, বাট তোমাকে অনেকে চিনে বাট তোমাকে কোশ্চেন গুলো করতে পারে না। সো তারাও আজকে দেখা গেছে যে জানতে পারলো এই ব্যাপারগুলো। আমি যদি বলি ইউনিভার্সিটির কথা, তোমার তো অনেক ফ্যান আছে এখানে অবভিয়াসলি, কারণ আমরা দেখি। সো থ্যাংক ইউ জয়েন করার জন্য। হ্যাঁ, তোমাকেও ধন্যবাদ। আর এটা আমি সর্বপ্রথম মানে কোনো ভিডিওতে কথা বলছি, তো অনেক কিছু অদ্ভুত লাগতেই পারে, হতেই পারে। এইটা আমারও ফার্স্ট পডকাস্ট এইটা। সো থ্যাংক ইউ তোমাকেও এটার আয়োজন করার জন্য। আচ্ছা, ঠিক আছে, আবার হয়তো আমাদের অন্য কোনো এপিসোডে দেখা হবে তোমার সাথে। অবশ্যই। এন্ড ফাইনালি যদি কিছু বলতে চাও তুমি অডিয়েন্সদের, তাহলে বলতে পারো। সাধারণত সবাই তো কাজ সম্পর্কিত তথ্য জানতে চায়, জাস্ট কিপ ওয়ার্কিং হার্ড, দ্যাটস ইট। আর কেউ যদি চায় তোমার সাথে ধরো পার্সোনালি কিছু কথা বলতে এন্ড হচ্ছে কোনো টিপস নিতে, তাহলে তুমি তাদেরকে কিভাবে হেল্প করতে পারবে? আমি অনেক ফ্রেন্ডলি, আমি সবাইকে টিপস দেওয়া বা দিতে পছন্দ করি। কিন্তু সর্বপ্রথম যে কথা হচ্ছে সেটা হচ্ছে আমার থেকে চ্যাটজিপিটি অনেক বেশি জ্ঞানী, ভালো। গুগল সার্চ অনেক বেশি ভালো। তোমার বিগিনার যে কোশ্চেনগুলো আছে সেইখানে করবা। হয়তো চ্যাটজিপিটির এক্সপিরিয়েন্সগুলো নাই যেগুলা আমার আছে। তোমার বাংলাদেশ থেকে রিমোট জব করা, সেই অভিজ্ঞতাগুলো নিতে পারো, কিন্তু কোনো টেক রিলেটেড কোশ্চেন বা কিছু, এগুলো সব চ্যাটজিপিটি আমার থেকে অনেক ভালো পারে। তো ওটা হচ্ছে প্রাইমারি, আর অভিজ্ঞতার জন্য অবশ্যই, আর হচ্ছে মোটিভেশনের জন্য আমাকে ফেসবুকে নক করলে হবে, আর বাস্তবে ক্লাসে। হ্যাঁ, এখন থেকে তোমাকে সব জুনিয়ররা নক করতে পারবে, সমস্যা নাই। আচ্ছা নুরুল, তাহলে হচ্ছে আমরা আমাদের পডকাস্টটা তাহলে এখানেই শেষ করি, দেখা হবে অন্য কোনো পর্বে। বাই বাই। বাই, থ্যাঙ্কস ফর জয়নিং। ওকে, এইখানেই শেষ করতেছি আজকের পডকাস্টটা। আসসালামু আলাইকুম সবাইকে।